He obtained his PhD in oral surgery from Japan. He is also still working and studying to get full license as a dentist in Canada. At present, he is working at Smiles on 34th Dental, Edmonton in Alberta. আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন Dr. Ishrat Jahan, also graduated from Dhaka Dental College and registered dental assistant in Canada. She is also PhD from Japan in dentistry. Also same working and studying for full license as the dentist in Canada. And at present she is working at Reliance Dental, Edmonton in Alberta. আমরা খুবই আনন্দিত আপনাদের দুজনকে সাথে পেয়ে। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ইশরাত আপা আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ডেন্টালের যে বিষয়, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন পেয়েছি আমাদের ভিউয়ার্সের কাছ থেকে, যে প্রশ্নগুলো অনেকেই জানতে চেয়েছে। আসলে কতটুকু সেফ, আসলে ইন্স্যুরেন্স কভার করবে কিনা, কতটুকু আমরা আমাদের এই ডেন্টাল কেয়ারটা দরকার, এই বিষয়ে আমরা কথা বলবো মোহাম্মদ কামরুল ইসলাম এবং ইশরাত জাহানের কাছ থেকে। আসুন আমরা কিছুক্ষণ শুনে নেই মোহাম্মদ কামরুল ইসলাম এবং ইশরাত জাহান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম সুদূর এডমন্টন অ্যালবার্টা থেকে জয়যাত্রা টিভির সমস্ত কলাকুশলী এবং সকল দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ভাই, আমাদের প্রাণপ্রিয় আহমেদ হোসেন শাহিন ভাই, যিনি আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ শাহিন ভাই। এবং অবশ্যই আমি থ্যাংক ইউ জানাবো আমাদের যে খোকন ভাই, উনি বিহাইন্ড দ্য স্ক্রিন আমাদের সবকিছু হেল্প করেছেন। তো আমরা অসম্ভব খুশি এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের সুযোগ দেওয়ার জন্য। ডেন্টাল হেলথ ইন COVID-19 প্যান্ডেমিক, ইটস এ বিগ সিচুয়েশন। অ্যাকচুয়ালি এই সিচুয়েশনে আমাদের ওরাল হাইজিন মেনটেন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যে এই অধ্যায়ে আমরা যত নিজের শরীর স্বাস্থ্যের প্রতি আমরা যত্নশীল হতে পারবো, যতটুকু আমরা ওরাল হাইজিন মেনটেন করতে পারবো, ইটস গুড ফর আওয়ার হেলথ, আদার ইস্যুস টু। তো উইথ COVID-19 প্যান্ডেমিক আমাদেরকে মূল কথা আমাদের রাখতে হবে যে আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারের জন্য আমাদের গুড ওরাল হাইজিন। তো আমরা জানি যে COVID-19 is a respiratory virus which created actually and stays initiated and developed inside the oral cavity, inside the nasal cavity and inside the oral fistula. তো আমাদেরকে এই জিনিসটাকে সবসময় মেনটেন করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, যাতে আমরা সুস্থ এবং সুন্দর থাকতে পারি। আমি এতটুকু বলতে চাচ্ছি। এবং রিয়েলি ইটস এ গুড ইম্পর্টেন্ট থিংস টু মেনটেন গুড ওরাল হাইজিন ডিউরিং দিস প্যান্ডেমিক। থ্যাংক ইউ শাহিন ভাই। শোনা যাচ্ছে না। ইশরাত আপার কাছে জানতে চাচ্ছি যে এই কোভিড এর সময় আপনি কিভাবে পেশেন্টের কাছে দেখছেন, এই কোভিড এর ডেন্টাল কেয়ার এবং ডেন্টাল হাইজিনটাকে আপনি কিভাবে দেখছেন, অল্প সময়ের জন্য কিছু যদি বলেন। আসসালামু আলাইকুম, সব ভিউয়ারকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কানাডার এডমন্টন থেকে। তো এই কোভিডের সময় আমরা যেটা করছি যে আমাদের মানে পেশেন্ট সাইড এবং বোথ সাইডে আমরা যেটা করতে হয় আমাদেরকে, যে আমাদেরকে কোভিড কনসেন্ট ফর্ম সাইন করতে হয়। এটা পেশেন্টের জন্য যেরকম আমাদের জন্য সেরকম। এবং এভরিডে আমরা যখন পেশেন্ট আসে তখন পেশেন্টের টেম্পারেচার নিতে হয়, যে পেশেন্টের কোনো ফিভার আছে কিনা এটা জানার জন্য। তো এটা বোথ সাইডেড, আমরাও মানে এএম টেম্পারেচার এবং পিএম টেম্পারেচার দুটাই করি। প্লাস আমরা ফুল পিপি ইউজ করছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি পেশেন্টের জন্য, যখন তারা কোনো কিছু সাইন করে তার আগে হ্যান্ড স্যানিটাইজার বিফোর অ্যান্ড আফটার। প্লাস হচ্ছে যখন আমরা পেশেন্টকে ভিতরে নিচ্ছি, যখন আমরা অপারেটরিতে নেই, তখন তাদেরকে আমরা এখন একটা রিন্স ইউজ করাচ্ছি, যেটা 1% হাইড্রোজেন পারঅক্সাইড রিন্স, ব্যাকটেরিয়াসাইডাল, ওরাল এনভায়রনমেন্টটাকে মানে ফ্রি অফ ব্যাকটেরিয়া করার জন্য। তো আর ফুল পিপি আপনারা তো জানেন, আমাদের শিল্ড, মাস্ক, N95 মাস্ক, গাউন, এভরিথিং। সো এইভাবে, এবং ইভেন আমরা অপারেটিভতেও পেশেন্ট যখন এন্টার করছি হ্যান্ড স্যানিটাইজার, যখন যা চলে যাচ্ছে তার আগে হ্যান্ড স্যানিটাইজার। সো এইভাবে আমরা মানে কোভিড এর পিরিয়ডে মানে যেটা হেলথ হাইজিন বলে সেটা মেনটেন করার চেষ্টা করছি, এবং ওরাল হাইজিন। থ্যাংক ইউ।
ধন্যবাদ ইশরাত আপা। আমাদের কাছে আসলে কিছু প্রশ্ন এসেছে আমাদের বাংলাদেশি যে আমাদের যে ভিউয়ার্স আছেন, আমাদের প্রবাসী এবং যারা বাংলাদেশে আছেন তাদের কাছে থেকে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। আমি প্রথমেই জানতে চাচ্ছি আমাদের কামরুল ভাইয়ের কাছে যে actually how do you maintain the social distance during the treatment of the patient in your clinic and how safe is this? এই যে অনেকেরই প্রশ্ন যে আমি কেন ডেন্টিস্টের কাছে যাব, যে এখন তো সবাই সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছে, তখন এই সোশ্যাল ডিস্টেন্সটা আমি ডেন্টিস্টের কাছে গিয়ে কিভাবে আমি এটা মেনটেন করব, এই বিষয়ে কামরুল ভাই যদি কিছু বলেন আমাদেরকে। ধন্যবাদ। থ্যাংক ইউ শাহিন ভাই, অ্যাকচুয়ালি ইটস এ রিয়েলি গুড কোশ্চেন এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস জানার জন্য। ইয়েস, কারণ জিনিসটাই হচ্ছে মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। বাট যখন একজন রোগী যখন একজন ডেন্টাল অফিসে আসে তখন কিন্তু ওই ডেন্টিস্ট এবং পেশেন্টের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকছে না। তো এই জিনিসটা আমাদের এশিওর করার জন্য উই আর ফলোইং দ্য অ্যালবার্টা হেলথ কেয়ার গাইড। হোয়াট ইজ দ্য গাইড? তো যখন একজন পেশেন্ট যখন একটা ক্লিনিকে ফোন করে তখন আমরা ওভার দ্য ফোন ওর আমরা শরীর হেলথের পুরা স্ক্রিনিং আমরা জানতে পারছি। জানার পরে তারপরে আমরা ওকে যখন আসবে whether it is we are sending the some papers, documents to sign and declare that patient is free from any kinds of COVID-19 symptoms. Once they got the clearance, then actually we book the patient. এবং আমরা যখন পেশেন্ট যেদিন আসলো তাদেরকে আমরা বলি যে don't come inside the office unless we let you know to come inside to make the safe environment. যখন আমরা মেনটেন পেশেন্ট যখন আসলো then call us, and if everything is clear then we ask them to come inside. Then again they sanitize their hand, then we ask them to bring inside with proper bactericidal mouthwash, is called the hydrogen peroxide mouthwash 1%, এবং যেটা ওরাল হাইজিন এবং ওরাল এনভায়রনমেন্ট জন্য 100% সেফ। Then we got the temperature পেশেন্টের, আমরা পেশেন্টকে এগেইন আবার হেলথ হিস্ট্রি জিজ্ঞেস করি যে তোমার কোন রকম ট্রাভেল হিস্ট্রি, কোন রকম কোন ফিভার, এনি পজিটিভ কন্টাক্ট, এভরিথিং ইজ মেক শিওর দ্যাট হি ইজ ফ্রি ফ্রম, পেশেন্ট ইজ ফ্রি ফ্রম এনি কাইন্ডস অফ সিম্পটম। Then we follow the safety for both sides, whether it is from dentist side and from the patient side. So patient is a maximum time patient need to wear the mask unless we begin the procedure. For the dentist, what we have to do, we need to wear the N95 mask with a face shield on. We have a proper gloves, proper gown, and the proper head coverage, which is protect us. And also for the patients, we covering his face, and we are trying to minimize the aerosol which are producing during the dental treatment. So this is actually we have a still positive contact with each other, but we are minimizing with reducing the air, disinfect, and reducing the aerosol which is producing during the treatment. So all the treatment is done, patient is safe, we are safe, then patient is leaving with sanitize his hand, rinse his mouth, everything is free, then patient is leaving. After leaving, we need to wait for the next patient. So if we create any aerosol in this environment, we are not allowed to use this room for the next 30 minutes. We are make sure everything is wiped, everything is clean, everything is disinfect before the next patient in. So we are following the same procedure for the next patient to make that everything is safe and free, both patient and from the staff side. ধন্যবাদ ভাই। আমি এখন ইশরাত আপার কাছে জানতে চাচ্ছি যে অনেকেই কোশ্চেন করছে যে এই যে কোভিডের সময় অনেকে জব হারিয়েছে, এই মুহূর্তে ইন্স্যুরেন্সের অনেকের অভাব, তো অনেকে জানতে চাচ্ছে যে আমার এখন ইন্স্যুরেন্স নেই, তাহলে আমি কিভাবে আমার এই যে ডেন্টাল ট্রিটমেন্টটা এটা আমি কিভাবে কভার করব, এই সম্পর্কে ইশরাত আপা যদি কিছু বলেন। আচ্ছা, মানে হ্যাঁ, আসলে কানাডাতে তো ডেন্টাল ট্রিটমেন্টটা বেশ এক্সপেন্সিভ, সো এটার জন্য ইন্স্যুরেন্স ভেরি নেসেসারি। তো ডেফিনেটলি কোভিডের সময় যাদের ইন্স্যুরেন্স নাই, তো তাদের যদি কোনো ডেন্টাল ইমার্জেন্সি হয়, মানে যেটা হয় যে মানে আমরা ইউজুয়ালি যখন কোনো পেশেন্ট আসতে চায় আমরা ফুল চেক আপ করি এবং সেই চেক আপের জন্য আমাদেরকে সিরিজ অফ এক্সরে নিতে হয়, তো ডেফিনেটলি ওগুলো ভেরি এক্সপেন্সিভ। সো যাদের ইন্স্যুরেন্স নাই, তো তাদের যদি কোনো এমার্জেন্সি হয়, সেক্ষেত্রে আমরা
শুধু চেষ্টা করি যে ওদের যেটুকু ইমার্জেন্সি মানে যে স্পেসিফিক এরিয়া, সেই এরিয়াটাকেই আমরা দেখার চেষ্টা করি, এবং পেশেন্টও তাই চায়, যে কারণ যেহেতু পে আউট অফ পকেট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ যেহেতু এই দেশে মানে ডেন্টাল ট্রিটমেন্ট অনেক এক্সপেন্সিভ। সো ইমার্জেন্সি, এবং যেটা আমরা বলি যে অ্যাটলিস্ট মিনিমাম যে ওরাল হাইজিন মানে ক্লিনিং যেটা আমরা করি এখানে, সেটুকু মেনটেন করতে, যদি তারা একবারে পে না করতে পারে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পেমেন্ট প্ল্যান অফার করি, যেহেতু তাদের কোনো ইন্স্যুরেন্স নেই। তো এইভাবে আমরা হচ্ছে যাদের ইন্স্যুরেন্স নেই এইভাবে সেসব পেশেন্টদেরকে মেনটেন করার চেষ্টা করি, এবং তাদেরকে বলি যে ওরাল কেয়ার গুলো মানে বাসায় ঠিক মতো করতে, যেমন প্রপার ব্রাশিং, প্রপার ফ্লসিং, সো এবং মাউথ ওয়াশ ইউজ করা। সো এই জিনিসগুলো যদি প্রপারলি তারা করে, তবে তাহলে এই সময়টাতে ইমার্জেন্সির জন্য শুধু ডেন্টিস্টের কাছে তাদেরকে আসার জন্য আমরা অ্যাডভাইস করি, যেহেতু তারা পকেট থেকে পে করতে চায় না, এবং এটা কেউই চায় না, শুধু পেশেন্ট না, আমরা চাই না এক্সপেন্সিভের জন্য। তো ধন্যবাদ ইশরাত আপা। আমি এখন যেহেতু আপনি ওরাল কেয়ার, গুড ওরাল হেলথের কথা বলেছেন, আমি তাহলে এখনই আমি কামরুল ভাইকে জিজ্ঞেস করছি যে হাউ টু ম্যানেজ দ্য গুড ওরাল হেলথ ডিউরিং দিস প্যান্ডেমিক, এই বিষয়ে যদি কামরুল ভাই আপনি যদি কিছু বলেন। থ্যাংক ইউ শাহিন ভাই। আমি আগে বলেছিলাম যে ওরাল হেলথ মেনটেন করা দিস ইজ রিয়েলি ইজি এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি একটা কমিটমেন্ট। সো আমি ওরাল হাইজিন যদি মেনটেন করি, আমার শারীরিকভাবে যে কোনো রকম ডিজিজ থেকে আমি মুক্ত থাকতে পারবো। ওকে, হাউ? ইটস সিম্পল। ব্রাশ ইউর টিথ at least twice a day. আপনি তো আমরা সাধারণত দিনে 3 বার খেতে পারি, খাই সাধারণত, এটা আমাদের বাংলাদেশের সবারই অভ্যাস, 3 বার খাই। মেক শিওর আফটার ইটিং ব্রাশ ইউর টিথ। অ্যাটলিস্ট আমরা যদি ব্রাশ করার সুযোগ না পাই, অ্যাটলিস্ট রিনস ইউর মাউথ। তাহলে আমাদের মুখে যে খাবার পরে যে খাবারগুলা জমলো সেই জিনিসগুলা ক্লিন হয়ে গেল। মেক শিওর আফটার এভরি মিল ফ্লস করতে পারেন, সুতার মতো ফ্লস ইউজ করা যায়, অথবা আরেকটা জিনিস পাওয়া যায়, এই দেশে পাওয়া যায়, সব বাংলাদেশেও পাওয়া যায় আই থিঙ্ক, এটাকে বলে ওয়াটার পিক। ওয়াটার পিক ইউজ ইজ রিয়েলি সাইন্টিফিক এবং গুড ফর মেনটেন দ্য ওরাল হাইজিন। এটা ওয়াটার স্প্রে করে ক্লিন ইন বিটুইন টিথ and massage your gum to make the good blood flow. Then আরেকটা জিনিস আমরা করতে পারি, অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ আমরা 2 বার ইউজ করতে পারি, অথবা আমাদের যদি এটা নাও থাকে অ্যাভেলেবল, উই ক্যান ইউজ দ্য ওয়ার্ম সল্ট ওয়াটার। আমরা হালকা গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে আমরা উই ক্যান রিনস মাউথ, কিপ গুড হেলথ। আরেকটা যারা আমাদের করি সাধারণত, আমরা অনেক সময় আমরা সারাদিন চুইং গাম ইউজ করি। Yes, you can use that chewing gum, but make sure it's sugar free, and there is another gum is called xylitol. We can use this one. আমি আপনাকে এখানে একটু কোশ্চেন করতে যাচ্ছি। আপনি যেহেতু মাউথ ওয়াশের কথা বলেছেন, অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আমরা যে এই যে মাউথ ওয়াশ ইউজ করছি, রিন্স করছি, এটার পজিটিভ এবং নেগেটিভ সাইডটা কি? আসলে কি এটা দরকারি আছে আমাদের মাউথ ওয়াশটা? কতটুকু ভালো এবং মন্দ এই সম্পর্কে কিছু যদি আমাদেরকে একটু বলেন। অবশ্যই আমরা মাউথ ওয়াশ অবশ্যই ইউজ করব, বাট বিফোর ইউজ করার আগে আমাদের ব্রাশ করতে হবে। ব্রাশ না করে মাউথ ওয়াশ ইউজ করলে কোনো ধরনের বেনিফিট নাই, ঠিক আছে? এবং মেক শিওর দ্যাট যে মাউথ ওয়াশটা আমরা ইউজ করব ইটস অ্যান্টিব্যাকটেরিয়াল এন্ড দেয়ার ইজ সাম ফ্লোরাইড অন ইট। ফ্লোরাইড ইজ দ্য ইম্পর্টেন্ট particles in the mouthwash which actually helps your teeth, make your teeth strong, prevent from cavity. এবং আমাদের যদি নরমাল যদি মাউথ ওয়াশ আমরা যদি দোকান থেকে কিনতে না পারি, আমাদের বাংলাদেশে ধরেন সবাই মাউথ ওয়াশ কিনবে এমন কোনো কথা নাই। আমি আবার বলেছি, সে রিনস উইথ দ্য ওয়ার্ম সল্ট ওয়াটার। 1 গ্লাস গরম পানিতে, কুসুম গরম পানিতে লবণ দিয়ে আমি মাউথ ওয়াশ আমি তৈরি করতে পারি, এবং ইউজ দিস 2 টাইমস। এটা অবশ্যই গুড হেলথ ফর গামের জন্য, দাঁতের জন্য, মাড়ির জন্য। রিয়েলি মাউথ ওয়াশ ইজ এ গুড হেল্পিং। ধন্যবাদ। আমি এখন ইশরাত আপার কাছে জানতে চাচ্ছি যে আসলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারাই আসলে ঠিকমতো টুথব্রাশ করছে না, ওদের অনেকে ডেন্টাল প্রবলেম থাকে এবং আমাদের বড়দেরও থাকে। তো এই যে আসলে ডেন্টাল ট্রাবলটা বা ডেন্টাল যে কিছু কিছু প্রবলেম আছে, এই সাইন এন্ড সিমটমস গুলো আসলে কিভাবে আমরা আগে থেকে বুঝতে পারবো? গার্ডিয়ানরা বা বাবা মারা কিভাবে বুঝতে পারবে যে আমাদের বাচ্চাদের ডেন্টাল প্রবলেম হচ্ছে? এই সম্পর্কে যদি কিছু বলেন ইশরাত আপা। থ্যাংক ইউ।
আসলে ডেন্টাল প্রবলেমটা এমন একটা জিনিস, এটা খালি চোখে আপনি মানে ইউজুয়ালি মানে আপনি বুঝতে পারবেন না যে আপনার দাঁতে কোনো প্রবলেম হচ্ছে। এর আগে আমি একটু ছোট্ট করে বলিনি যে আমাদের দাঁতে 3টা লেয়ার থাকে। তো আউটার লেয়ার সেটাকে এনামেল বলা হয়, মিডল লেয়ার এবং সবচেয়ে ভিতরে যে লেয়ারটা সেটাকে পাল বলা হয়। তো সাধারণত ক্যাভিটি স্টার্ট হয় এনামেল থেকে, আর এনামেলটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে হার্ডেস্ট টিস্যু। তো এনামেলে যখন ক্যাভিটিটা স্টার্ট হয়, এটা আমার পক্ষেও মানে আমরা যেহেতু সবসময় দেখছি এই জন্য আমরা বুঝতে পারি, কিন্তু নর্মালি দেখে বোঝা সম্ভব না যে এখানে কোনো ক্যাভিটি আছে। হয়তো দেখবেন যে দাঁতের মধ্যে ছোট্ট একটা সাদা এরিয়া, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, অথবা একটা ছোট্ট ব্রাউন এরিয়া, কিন্তু এটা আপনার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, আপনি কোনো সেন্সিটিভিটি বা কোনো কিছুই ফিল করবেন না। তো এটা এই এই যখন এনামেলে থাকে তখন এটা একটু হার্ড বোঝা যে কি, কিন্তু অনেক সময় পেশেন্ট মানে বাচ্চারা হয়তো বলে যে আমি মানে বাচ্চারা না মানে গার্ডিয়ানরা বাচ্চাদের মুখের দিকে দেখে বলে যে আমি আমার বাচ্চার মুখে একটা কালো স্পট দেখছি, এই জন্য বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু যখন এটা সেকেন্ড স্টেজে যাবে তখন আপনি একটু সেন্সিটিভিটি ফিল করা শুরু করবেন, কারণ যেহেতু আমাদের দাঁতের নার্ভগুলো সব সেকেন্ড স্টেজ থেকে শুরু হচ্ছে। তো তখন আপনি এবং বাচ্চাও এটা বুঝতে পারে যে আচ্ছা যখন কোনো ঠান্ডা পানি খায় বা কোনো মিষ্টি জিনিস খাবে, তো তখন একটু একটু সেন্সিটিভিটি ফিল করা শুরু করবে। এবং যখন এটা থার্ড লেয়ারে চলে যাবে ক্যাভিটিটা, তখন অ্যাকচুয়ালি আপনি বা যার হবে সে পেইন ফিল করা শুরু করবে। তো এই জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে আসা জরুরি, কারণ উইদাউট এক্সরে এই ক্যাভিটির এক্সটেন্ড মানে কতটুকু এক্সটেন্ড এটা বলা খুবই টাফ। তো নর্মাল যেটা বললাম যে আমি সাধারণভাবে এটা বোঝা সম্ভব না, কিন্তু এই জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে আসতে হবে ক্যাভিটির এক্সটেন্সিটি জানার জন্য যে মানে কি ধন্যবাদ ধন্যবাদ ইশরাত আপা। আপনি এখানে একটি কোশ্চেন তুলেছেন যে এক্সরে ব্যাপারটা, এই এক্সরে ব্যাপার নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কানাডাতে তো আপনি এক্সরে যেটা করেন সেটার জন্য চার্জ করা হয়, এবং সেটা আবারও দেখা যাচ্ছে যখন ডেন্টিস্ট চেঞ্জ করা হয় আমরা আবার আরেকটা ডেন্টিস্টের কাছে যাওয়ার পর আবার বলতেছে যে আপনাকে আবার এক্সরে করাতে হবে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আসলে এক্সরেটা কি বৎসরে কতবার করার নিয়ম আছে, আসলে কি এক্সরেটা কি মানে করা জরুরি কিনা, এটা টাইম লিমিটটা কি, এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে এই সম্পর্কে যদি একটু কিছু বলেন। অবশ্যই না, এক্সরেটা অবশ্যই জরুরি, কারণ হচ্ছে যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে খালি চোখে অনেক কিছুই আমরা দেখতে পাই না দাঁতের ভিতরে কি হচ্ছে। আপনার যদি ইন বিটুইন টিথ ক্যাভিটি থাকে, এটা কোনোভাবেই বলা সম্ভব না যে মানে ওখানে কিছু হচ্ছে। হয়তো আপনি কিছু ফিল করছেন, একটু সেন্সিটিভিটি বা একটু পেইন, কিন্তু মানে এক্সরে ছাড়া আমরা বলতে পারবো না যে ওটা কতটুকু। হ্যাঁ, আর যেটা এক্সরে মানে আপনি যেটা ফ্রিকোয়েন্সিটা বললেন, হ্যাঁ অ্যাডাল্টদের জন্য আমরা এভরি ইয়ার মানে ফুল এক্সরে নেওয়ার মানে এক্সামের জন্য এক্সরে নেই, এবং বাচ্চাদের জন্য ইউজুয়ালি বলা হয় ইয়ারলি বা এভরি 6 মান্থসেও বাচ্চাদের জন্য এটা করা যায়, মানে এক্সরেটা নেওয়া যায়, কারণ যেহেতু বাচ্চাদের দাঁত অনেক সফট থাকে এবং ক্যাভিটি অনেক ফাস্ট ডেভেলপ করে, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে এভরি 6 মান্থ বলা হয়, বাট ইউজুয়ালি আমরা চেষ্টা করি ওয়ান্স ইন এ ইয়ার নেওয়ার জন্য। আর যেটা বললেন যে আরেকটা ক্লিনিকে গেলে আবার বলতে হয় যে নিতে হয়, নট অলওয়েজ, কারণ অনেক সময় দেখা যায় যে পেশেন্ট যখন ক্লিনিক চেঞ্জ করে আদার ক্লিনিকে রিকোয়েস্ট করলে এক্সরে গুলো ওই ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়। তো ফ্রিকোয়েন্সিটা আসলে এরকমই যে অ্যাডাল্টদের জন্য এভিয়ার, বাট আপনার যদি কোনো ইমার্জেন্সি থাকে ডেফিনেটলি তখন তো আমাদেরকে এক্সরে নিতেই হবে। ধন্যবাদ ইশরাত আপা। আপনি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে যেটা ক্যাভিটি, আসলে অনেকেই আমরা ক্যাভিটিতে ভুগছি, অনেকেই অনেক বাচ্চা আছেন যারা আমাদের বয়স্ক আছেন তাদের। আমি এখন কামরুল ভাইয়ের কাছে জানতে যাচ্ছি যে আপনি এই যে ক্যাভিটি প্রিভেন্ট করার জন্য আমরা কি আর্লি প্রিকশন নিতে পারি, আর ক্যাভিটি হয়ে গেলে আমরা এখন কি করব, এই সম্পর্কে যদি সংক্ষেপে আমাদেরকে যদি কিছু বলেন। থ্যাংক ইউ শাহিন ভাই। অ্যাকচুয়ালি ক্যাভিটিটা, হোয়াট ইজ দ্য ক্যাভিটি? ক্যাভিটি আমরা যেটা ডেন্টিস্ট ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে অ্যাসিড অ্যাটাক। অ্যাসিড অ্যাটাকটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে আমরা যে ধরনের খাবার খাচ্ছি, হ্যাঁ ধরেন মেইনলি কার্বোহাইড্রেট খাচ্ছি, যে ধরনের খাবার খাচ্ছি ওই খাবারগুলা এবং মুখের যে ব্যাকটেরিয়া, এই দুইটার একটা কম্বিনেশনে ইজ কল্ড অ্যাসিড রিঅ্যাকশন। এন্ড এই অ্যাসিড অ্যাটাকটাই আমাদের দাঁতে ক্যাভিটি ফর্ম তৈরি করে। ইচ অ্যাসিড অ্যাটাক, ইফ ধরেন মানুষের মুখে যদি প্রতিবার খাবার পরে এটা 20 মিনিট লিঙ্গারিং করলে এই দিস ইজ দ্য স্টার্ট সামথিং ফর্মিং দ্য অ্যাসিড অ্যাটাক। তো এই অ্যাসিড অ্যাটাকের জন্যই আমাদের দাঁতে ক্যাভিটি ফর্ম হচ্ছে। এবং এই ক্যাভিটিটা যখন হচ্ছে, আমরা এর আগে ইশরাত বলেছে যে ইনিশিয়াল স্টেজে ইজ রিয়েলি লাইক ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। যখন এটা সেকেন্ড লেয়ার আসে, ডেন্টিন লেয়ার, তখনই আমরা সেন্সিটিভ ফিল করতে শুরু করি। যখন এটা থার্ড লেয়ার, নার্ভ যেখানে আছে সেখানে যখন এটা টাচ করে, দেন উই স্টার্টেড ফিলিং পেইন। সো এটা হচ্ছে ক্যাভিটি। আমরা এটা ক্যাভিটি কিভাবে প্রোটেকশন করতে পারি?
অথবা এই অ্যাসিড অ্যাটাকটা কিভাবে তৈরি করতে পারি, এটা আমরা একমাত্র করতে পারি আমাদের খাবার হ্যাবিট এবং আমাদের ব্রাশিং যে কমিটমেন্ট, সেই জিনিসটা আমরা রেগুলারলি আমরা তৈরি করি, দেন আমরা করতে পারি। প্রথম কথা আমরা খাবারের যে প্যাটার্ন আছে সেটা আমরা ধরেন যে খাবারগুলা খাচ্ছি আমাদের মিষ্টি কম খেতে হবে, ঠিক আছে? যতবার মিষ্টি খাবো ওই মিষ্টিটা খাবার চেষ্টা করবেন উইথ এনি আদার মিল, ঠিক আছে? আপনি এখন অন্য কিছু খাচ্ছেন সাথে মিষ্টি খাবেন, খেয়ে আপনি রিনজ ইওর মাউথ। তারপরে আপনি করতে পারেন কি, আপনি ডোন্ট লিঙ্গার ওভার ইউর ফুড এন্ড ড্রিঙ্ক। অনেকক্ষণ ধরে আপনি খাবার করলে আপনি খাওয়ার চেষ্টা করবেন না। আপনি স্ন্যাক্স যেটা আমরা খাচ্ছি সেই স্ন্যাক্সটা ধরেন আমাদের হেলদি স্ন্যাক্স, আমরা সাধারণত কি খাই, চিপস খাই, চকলেট খাই, এই ধরনের স্ন্যাক্স খাই, এগুলা খাবেন, বাট মেক শিওর ইউ ব্রাশ, বাট ট্রাই টু ইউজ দ্য ইট হেলদি স্ন্যাক্স লাইক ক্যারটস, অ্যাপল, তারপরে গুয়াভা, ঠিক আছে? এই ধরনের ফুড যদি আমরা খাই এটা দাঁতের জন্য অনেক অনেক ধরেন কার্যকরী। দেন আমরা ইনক্লুড দ্য প্রোটিন অর ফ্যাটস ইন ইউর ইচ টাইম মিল। আমরা সাধারণত প্রোটিন জাতীয় খাবার অথবা ফ্যাট যদি আমরা খাই ইজ হেল্প, but make sure you brush your teeth and make sure you keep clean, and most importantly twice a brush and floss your teeth. ধন্যবাদ কামরুল ভাই। আমি এখন ইশরাত আপার কাছে জানতে চাচ্ছি যে আমরা অনেক সময় অনেকের একটা গ্রুপের কথা চিন্তা করি না, যেটা হচ্ছে কিনা মেডিকেলি কম্প্রোমাইজড এবং হাই রিস্ক গ্রুপ পেশেন্ট আমরা থাকে। এই কোভিড এর সময় এখন ওরা কিন্তু খুবই একটা মানে সোশ্যাল ডিস্টেন্স নিয়ে এবং ওদের ট্রিটমেন্ট নিয়ে অনেক কোশ্চেন উঠছে এখানে। তাহলে এই বিষয়ে ইশরাত আপা যদি কিছু বলেন যে মানে কিভাবে এই মেডিকেলি কম্প্রোমাইজড এবং হাই রিস্ক পেশেন্ট গ্রুপদেরকে আপনারা হ্যান্ডেল করে থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ শাহিন ভাই। আসলে হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন যে মানে হাই রিস্ক পেশেন্ট যারা, তাদের এখন মানে ডেন্টাল ক্লিনিকে আসা মানে ডেফিনেটলি কাইন্ড অফ ভেরি রিস্কি। সো এদের জন্য আমরা যেটা করি যে যেহেতু এরা মানে ইন অফিসে আমরা আনতে পারলে উইথ ফুল প্রোটেকশন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আগেই তো আমরা বলেছি যে আমরা কিভাবে ফুল প্রোটেকশন নিচ্ছি, যদি মানে যেটা হচ্ছে যে ইমার্জেন্সির জন্য তাদেরকে আনতেই হবে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা প্রথমে তাদের মানে ফুল মেডিকেল যেটা থাকে মানে তাদের কি কি মেডিকেশন আছে, কি কি হেলথ হিস্ট্রি আছে সেটা জেনে নিব, এবং তাদেরকে খুব শর্ট টাইমের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট দিব। এই ধরনের পেশেন্টকে আমরা কখনো লং অ্যাপয়েন্টমেন্ট দিব না। এবং অফিসে আনার পরে আমরা যেটা চেষ্টা করব যে ওদের যেটা বলে ডিব্রাইটমেন্ট মানে ক্যালকুলাস রিমুভ করা প্লাস হচ্ছে প্লাগ রিমুভ করা, এটা করব। আমরা ফ্লোরাইড রিন্স দিব, এবং যাদের অনেকের আছে যে সালাইভা ফ্লোটা অনেক কম, ডেফিনেটলি হয় হাইলি কম্প্রোমাইজ পেশেন্ট যারা, তাদের কম হয়। তো এদেরকে আমরা ওই যেটা সালাইভা ফ্লোটাকে স্টিমুলেট করার জন্য মানে থেরাপি দেব। থেরাপি যেটা মানে কামরুল ইসলাম আগেই বললো যে জাইলিটল যে গামটা আর কি, এটা আসলে এইসব পেশেন্টদের জন্য ইউজ করা হয় তাদের সালাইভা ফ্লোটাকে ঠিক করার জন্য। আর যেটা আমরা মেইনলি করব সেটা হচ্ছে যে তাদেরকে আমরা বাসার যেটা বলা হয় হোম কেয়ার ট্রিটমেন্ট। তো হোম কেয়ার ট্রিটমেন্টের মধ্যে সেম থিং, আমরা সেই যে জাইলোটাল গাম তাদেরকে ইউজ করতে বলবো সালাইভা ফ্লোটাকে ইনক্রিজ করার জন্য। ডেফিনেটলি যে কামরুল আগেই বললো যে টুয়াইস দে ব্রাশ, প্রপারলি ব্রাশিং টুয়াইস আফটার ব্রেকফাস্ট এন্ড বিফোর গোয়িং টু বেড, এন্ড দেন ডেফিনেটলি ফ্লসিং, যেটা বললো সুতার মতো ফ্লসিং। এবং আমরা প্রক্সা ব্রাশ ইউজ করতে পারি মানে উইথ স্মল ব্রাশ উইথ হ্যান্ডেল, এগুলো। আর হচ্ছে অবশ্যই ফ্লোরাইড তাদেরকে আমরা ইউজ করতে বলবো, বা আইদার জেল অর রিন্স। সো এইভাবে আমরা এখন মানে হাইলি কম্প্রোমাইজড পেশেন্টদেরকে এইভাবে মেইনটেইন করতে পারি। যদি ইমার্জেন্সি হয় ডেফিনেটলি আমরা রেফার করব হসপিটাল। ধন্যবাদ। আমি এখন কামরুল ভাইয়ের কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি যে আপনি আমাদের ভিউয়ার্স যারা আজকে সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা আমাদের জয়যাত্রা টিভির লাইভে আছেন, আপনি তাদের সম্পর্কে আমাদের দেশে এবং কানাডাতে এবং আমাদের বাংলাদেশে যারা এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, আপনি তাদের সম্পর্কে যদি কিছু বলেন যে এই করোনাকালীন সময়ে আসলে কিভাবে ওনারা কিভাবে ডেন্টাল কেয়ারটা করবে, সংক্ষেপে যদি কিছু বলেন। ধন্যবাদ। ধন্যবাদ শাহিন ভাই। আমি একটা জিনিস আমি বলতে চাই, অ্যাকচুয়ালি আগে বলেছি যে করোনা ভাইরাসটা হচ্ছে একটা রেসপিরেটরি ভাইরাস, যেটা ধরেন আমাদের মুখের মধ্যে গহ্বর যে থাকে সেটা এবং ওরাল ক্যাভিটি এবং আমাদের যে নোজ স্পেস নাজাল ক্যাভিটি, ওখানে সাধারণত এই জিনিসটা গ্রো করে এবং ওইটা ওখানেই ডেভেলপ করতেছে, এখান থেকে প্রমোট হচ্ছে। তো আমাদের ওরাল হাইজিন মেনটেন যদি আমরা করি, we can keep the good health, but we cannot prevent COVID-19. তো COVID-19 এর সময় আমি যদি গুড ওরাল হাইজিন মেনটেন করি, আমার অন্যান্য যে ডিজিজ গুলো আছে, যে আমার অন্যান্য প্রবলেম, সেই জিনিসগুলা আমাদের একটু রিস্ক ফ্যাক্টর কমে যাচ্ছে। তো
ওইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে কারণ এখন কোভিড এর সময় আমাদের সবাই আমরা স্ট্রেসফুল, আমরা সবসময় আনহেলদি ফুড খাচ্ছি ডিউ টু দ্য স্ট্রেস। আমরা ধরেন আমরা ড্রিঙ্কিং টু মাচ বেভারেজ, আমরা অনেক আনহেলদি ফুড এবং ইটিং মোর কার্বস, এই ধরনের ফুড আমরা বেশি বেশি খাচ্ছি। কারণ কি, যে আমাদের ডেফিনেটলি আমাদের আগের মতো আমাদের জীবন অনেক চেঞ্জ হয়ে গেছে, হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা ইচ্ছা করলেই এখন বাইরে যেতে পারছি না, ইচ্ছা করলেই আমাদেরকে অনেক কিছু করা যাচ্ছে না। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় একটা ডেফিনেট একটা তাগাদার মধ্যে মানসিক এবং আমাদের মেন্টালি অনেক হ্যাবিট গুলা চেঞ্জ করে ফেলেছে। এই জিনিসগুলো আমাদের যদি আমাদেরকে কন্ট্রোল রাখতে হয়, আমরা মেন্টাল স্ট্রেস গুলো অ্যাভয়েড করতে পারি। আমাদের সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আমাদের হেলদি খেতে হবে। কারণ আমরা উইল ট্রাই টু ম্যানেজ মিনিমাইজ দ্য অ্যাকচুয়ালি কন্টাক্ট। আমি সহজে ডেন্টাল অফিসে আমার বিনা কারণে আমার যাওয়া আগের মতো আর সুযোগ নাই, এখনো যেতে 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 না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। কারণ ডেন্টাল অফিসে গেছে ডেফিনেটলি হাই রিস্ক। হ্যাঁ, আমার জন্য রিস্ক, পেশেন্টের জন্য রিস্ক, এনভায়রনমেন্টালও এটা একটা রিস্ক। তো এই জিনিসটার জন্য আমাদেরকে সবসময় হেলদি খেতে হবে। হ্যাঁ, ধন্যবাদ কামরুল ভাই। আমি এখন ইশরাত আপার কাছে জানতে চাচ্ছি, আপনি যদি আমাদের এই যে যারা গার্ডিয়ান আছেন তাদের সম্পর্কে যদি কিছু বলেন, যে তা এই গার্ডিয়ানরা কিভাবে বাচ্চাদেরকে এই কোভিড এর সময় তারা কিভাবে বাসায় টেক কেয়ার করতে পারে ডেন্টাল কেয়ারের উপরে, এই সম্পর্কে সংক্ষেপে কিছু যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ সাইম ভাই। আসলে হ্যাঁ, আসলে একই কথা বারবারই এসে যায় আসলে, যে বাচ্চাদেরকে বাসায় বাবা মারা মানে হেল্প করবে ব্রাশিং এবং ফ্লসিং এর জন্য। কারণ ছোট বাচ্চারা ডেফিনেটলি নিজেরা ব্রাশ করতে তারা পারে না, তারা হয়তো যায় জাস্ট একটু করে চলে আসে। এবং বাচ্চাদের জন্য প্রপার ব্রাশ ইউজ করতে হবে, সেটা হচ্ছে সফট ব্রাশ। প্রপার ফ্লোরাইড ইউজ করতে হবে বাচ্চাদের জন্য, এবং বাচ্চাদের জন্য যে টুথপেস্ট গুলো ইউজ করবে সেগুলো অবশ্যই মানে সেই টুথপেস্ট গুলোতে ফ্লোরাইড থাকতে হবে অবশ্যই, এবং কিছু রিমিনারেলাইজেশন এলিমেন্টসও থাকতে হবে, সেই ধরনের টুথপেস্ট ইউজ করতে হবে। এবং অবশ্যই আমি বাবা মাদের বলবো যে এই সময় যদি আপনারা বাচ্চাদেরকে ডেন্টাল অফিসে না নিয়ে আসতে চান, তাহলে তাদেরকে রেগুলার ব্রাশিং এবং ফ্লসিং এ হেল্প করেন, আর হচ্ছে তাদেরকে হেলদি খাবার খাওয়ান, এবং সেটাই আর কি। আর এবং যেটা বলা যায় যে বেশি বেশি পানি, এখন ওয়াটার, যেটা পানি খাওয়ান অন্যান্য বেভারেজ থেকে, যেমন সোডা বা জুস, এগুলো কম এখন খাওয়ানোই ভালো। তো এই জিনিসগুলো বাবা মাদেরকে এখন ডেন্টাল অফিসে বাচ্চাদেরকে না নিয়ে আসতে হলে এই জিনিসগুলো অবশ্যই বাসায় মেনটেন করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখন আসলে কিছু জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি, যে আমি আপনাদেরকে আরো বলতে চাচ্ছি এবং ভিউয়ার্সদেরকে জানাতে চাচ্ছি যে আসলে আমাদের কামরুল ভাই এবং ইশরাত আপা, ওনারা পারিবারিকভাবে বন্ধনে আবদ্ধ, ওনারা হাজবেন্ড ওয়াইফ। এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের কামরুল ভাই এবং ইশরাত আপাকে আজকের আমাদের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমি যতটুকু শুনেছি কামরুল ভাই, আপনি এক সময় আমাদের যে বাংলাদেশের যে বিখ্যাত শিল্পী ছিলেন রুনা লায়লা, আপনি ওনার সাথে ওনার বিভিন্ন প্রোগ্রামের সাথে মানে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই বিষয়ে আসলে কিছু যদি আমাদেরকে বলেন, যে আপনি কিভাবে রুনা লায়লার সেই অনুষ্ঠানগুলো একজন ডেন্টিস্ট হয়েও কিভাবে আপনি ম্যানেজ করতে পেরেছেন। কামরুল ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ শাহিন ভাই। অ্যাকচুয়ালি আপনি আমাকে একটা মানে পুরাতন স্মৃতি মনে করাই দিলেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার সাথে, আমি এবং আমার ওয়াইফ, আমরা আসলে সন্ধানী বাংলাদেশে যে মেডিকেল ডেন্টাল ছাত্রছাত্রীদের পরিচালিত সংগঠন, ওটার সাথে আমরা জড়িত ছিলাম। সেই সোর্সেই আমার ম্যাডাম রুনা লায়লার সাথে পরিচয়, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ম্যাডাম, সন্ধানী তো অ্যাকচুয়ালি গরিবদের জন্য কাজ করে, আপনি যদি আমাদের কিছু হেল্প করেন, দেন ইট উইল বি রিয়েলি গ্রেট এন্ড ইট উইল বি মোর ভ্যালুয়েবল ফর আস। উনি বিশ্বাস করবেন, এক বাক্যে উনি আমাকে বললেন যে ঠিক আছে, আই উইল ডু ইউর প্রোগ্রাম, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মানি, ইফ ইউ গাইস ক্যান কালেক্ট দ্য মানি দেন গিভ মি মানি। তো ওইটা আমাকে এত, ওনার প্রতি আমাকে একটা কি বলবো, যে শ্রদ্ধা ভরে ওনাকে আমি স্মরণ করি সবসময়। ওনার স্নেহ এবং ওনার সব হেল্পিং হ্যান্ড আমাদের সন্ধানের জন্য এবং ফান্ড রাইজিং এর জন্য উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন। এবং ওনার পারিবারিক ভাবে আমি জড়িয়ে গিয়েছি, কারণ ওনার ডেন্টাল প্রবলেম থাকুক বা ওনার মেয়ের বা পারিবারিক সবকিছু উনি আমার প্রতি এত ডিপেন্ড করতেন। উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো আদর করতেন, বললেন যে তুমি অনেক ভালো ছেলে। এবং ইভেন উনি আমাকে বলেছিল যে তুমি ডেন্টাল পাস করার পরে আমি তোমাকে লন্ডনে তোমাকে পড়ার ব্যবস্থা করে দেবো। এটা গ্রেট, আমার জন্য অনেক বড় একটা পাওনা ওনার জন্য। এবং উনি আমাকে সবসময় ওনার যত প্রোগ্রাম, উনি লন্ডনে থাকতো, আমাকে বলতো শিমুল তুমি একটু খোঁজ নিয়ে ওই জায়গায় একটা প্রোগ্রামের জন্য, আমাকে বলছে কেমন। তো আর আমার একটা খুবই হবি ছিল, নেশা ছিল বাংলাদেশে এই ধরনের কালচারাল শো তৈরি করার।
এবং কালচারাল ইভেন্ট আমি পারফরমেন্স জন্য সবাইকে একসাথে করা, ওইভাবেই আসলে ওনার সাথে আমার পরিচয়। এবং উনি আমার দেখা একজন ভালো এবং একজন সৎ মানুষ হিসেবে আমাকে অনেক হেল্প করেছে। আমি সবসময় ওনাকে কৃতজ্ঞতা করে স্মরণ করি ওনার সব হেল্পগুলো। ধন্যবাদ কামরুল ভাই, আমরা জেনে খুবই খুশি হলাম যে আপনি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পীর সাথে যুক্ত ছিলেন এবং ওনার পারিবারিক ডেন্টাল কেয়ারের সাথে আপনি যুক্ত ছিলেন। আমাদের খুবই সৌভাগ্য এই জিনিস। আপনাকে এবং ইশরাত আপাকে আজকে অনুষ্ঠানে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি না আমি আপনাদেরকে কতটুকু আজকের এই অনুষ্ঠানে এই ডেন্টাল কেয়ার এবং ডেন্টাল হাইজিন সম্পর্কে আমাদের কামরুল ভাই এবং ইশরাত আপা যতটুকু ইনফরমেশন দিয়েছে, কিন্তু আসলে আসুন আমরা সকলেই আমাদের যে সমস্ত নিয়ম কানুন স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এই করোনাকালীন সময়ে আমরা সেগুলো বাসায় মেনে চলি। আমরা যেন যতটুকু সম্ভব আমরা যেন এই ডেন্টিস্টের কাছে যেন এই মুহূর্তে যেন যাওয়ার জন্য প্রয়োজন না হয়। আমরা অনেকেই ভীত সন্তুষ্ট থাকি, এই ভয়টুকু কাটিয়ে ওঠার জন্য যেন আমরা বাসাতেই যেন আমরা সেই স্বাস্থ্যবিধি মেনে চলি, ডেন্টাল কেয়ারটা নিয়ে চলি, ডেন্টাল হাইজিনটা মেনটেন চলি, তাহলে কিন্তু আমাদের সেই দাঁতের প্রবলেমগুলো থাকবে না। বিশেষ করে বাচ্চাদের এবং যারা বয়স্কদের যারা আছেন, যেমন হাইলি রিস্ক পেশেন্ট যারা আছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি না, কিন্তু যখন দাঁতে ব্যথা উঠে তখন কিন্তু রাত্রে ঘুমাতে পারি না এবং আমরা প্যারাসিটামল পর তারপরে হচ্ছে ডাইক্লোফেনাক একটা পর একটা খেতে থাকি, মাথা ব্যথা হয়, তখন আমরা অস্থির হয়ে যাই। আমরা আগে থেকে স্বাস্থ্য সচেতন হই। আসুন আজকে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, আমাদের এই সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। আমি জয়যাত্রা টিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের জয়যাত্রা ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন কামরুল ভাই এবং ইশরাত জাহান, আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমি আবারও আপনাদের কাছে আগামী সপ্তাহে ফিরে আসব নতুন আরেকটি বিষয় নিয়ে। আমাদের সাথেই থাকবেন। আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা রইল, আপনাদের সকলের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। শাহিন ভাই এবং জয়যাত্রা টিভির সকল শ্রোতা এবং দর্শকদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। ধন্যবাদ। থ্যাংক ইউ।